কদিন আগে আমি অন্য একটা কন্টেন্টে বলছিলাম যে আমরা বাঙালিরা যে কোনো ইস্যু পেলে বিভক্ত হয়ে যেতে পছন্দ করি। এই ব্যাপারটা শুধু বাঙালির না, আসলে পুরো পৃথিবীর। বিশেষত আপনি স্পোর্টসের যে বিভক্তিটা দেখেন, এই বিভক্তিটা অনেকটাই আমাদের মিডিয়ার এবং কর্পোরেট ওয়ার্ল্ডের বানানো। সেই বিভক্তির খপ্পরে সম্ভবত আমরা আবার একটু পড়ছি। বিভিন্ন ইস্যু নিয়ে তো বিভক্তি চলতেছে গত কদিন। ক্রিকেট না ফুটবল, সাকিব না হামজা, গতকালকে থেকে আবার দেখতেছি যে হামজা না জামাল। মানে একটা বিভক্তি তৈরি করার চেষ্টা সবসময় চলে। তো হামজা না জামাল এটা আসলে কোনো আলোচনাই না। কেন আলোচনা না সেটা অল্প একটু বলবো। তার চেয়ে বেশি আজকে একটু বলতে চাই আপনাদের যে এই বিভক্তিটা কেন করা হয়। এই যে বললাম যে মিডিয়া বা কর্পোরেট ওয়ার্ল্ড এই বিভক্তিটা তৈরি করে আমাদের দিয়ে গেম খেলায়। এই গেমটা কেন খেলায় সেই জিনিসটা একটু বলবো। সেই জায়গাটায় হামজা এবং জামালকে কেন আমাদের দুই ভাগ করা দরকার হলো, কেন তারা চাচ্ছে যে আমরা যেন দুই পক্ষ হয়ে যাই, দুই পক্ষ হয়ে লড়াই করি। তো সেই জিনিসটা একটু ব্যাখ্যা করার পাশাপাশি আপনাদের আহ্বান জানাবো যে এই ট্রাপে পা দেবেন না। প্রথমেই একটু বলে যে জামাল না হামজা, এই বিতর্কটা আমার ধারণা দুই কারণে হচ্ছে। একটা তো আমি যেটা বললাম যে কর্পোরেট এবং মিডিয়ার একটা স্বার্থ আছে, সেটা পরের দিকে বোঝাচ্ছি। আরেকটা হচ্ছে কিছু লোক না বুঝে সম্ভবত বলতেছেন। কাগজে কলমে তারা দেখতেছেন যে দুজনের এই প্লেয়িং রোল লেখা ডিফেন্সিভ মিডফিল্ডার। এটা যেটা হয়, আমার মতো যারা উইকিপিডিয়া দেখে সাংবাদিকতা করেন তাদের ক্ষেত্রে এই ক্রাইসিসটা হয়। সত্যি বলতেছে, আমার কিন্তু এই ক্রাইসিস কয়েকবার করে হয়েছে। ফুটবল যেহেতু কম ফলো করি, সেক্ষেত্রে হয় যে আমি উইকিপিডিয়ায় দেখার চেষ্টা করি বা ট্রান্সফার মার্কেটে দেখার চেষ্টা করি তার রোলটা কী। তো সেই জায়গায় যে রোলটা লেখা থাকে সেই রোলটা মাঠে এক্সাক্ট থাকে সবসময়, এটা সত্যি না। যেমন লিওনেল মেসির ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় লেখা দেখবেন যে উইঙ্গার অথবা প্লে মেকার, কেউ কেউ ফরওয়ার্ডও লেখে। এখন মেসি কি আজকাল উইংয়ে খেলে, সো কল্ড উইংয়ে খেলে। মেসি কি আজকাল সো কল্ড প্লে মেকার হিসাবে খেলে। মেসি তো ভার্সেটাইল একটা খেলা খেলে। এই 2022 বিশ্বকাপ পর্যন্ত সে অ্যাকচুয়ালি বক্স টু বক্স খেলতো। এখন সেটার একটু লিমিটেড করে আনছে। যাই হোক, এই তর্কে না যাই। মূল ব্যাপারটা হচ্ছে এইরকম ডকুমেন্ট দেখে, মানে কি পরিচয় লেখা আছে সেইটা দেখে বোঝা সম্ভব না যে জামাল আর হামজা একই পজিশনের জন্য ফাইট করবে কিনা আদৌ। সেই জায়গাটায় দেখতে হবে যে তাদের আসলে বর্তমান প্লেয়িং রোলটা কি। জামাল ক্লাসিক স্টেডিয়াম, কিন্তু আমার মনে আছে ও বাংলাদেশে আসার পর থেকে মূলত মিডফিল্ডারের ডিউটিটাই বেশি করতো। কারণ আমরা তো সবসময় একটা ক্রাইসিসে ভুগি যে আমাদের ক্লাসিক যে মিডফিল্ডার, মানে প্লে মেকার কাম মিডফিল্ডার, বক্স টু বক্স খেলার যে মিডফিল্ডার, ওটা আমরা কখনো খুব ভালো পাই না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা খেলি, আমাদের চিরকালীন একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকটাই লাতিন ফরমেশন করার চেষ্টা করি সবসময় ন্যাশনাল টিমে। ফলে আমাদের ওই বক্স টু বক্স মিডফিল্ডার না হলে চলে না। আর আজকাল তো লাতিন ফরমেশন বাদ দেন না, আজকাল গার্দিওলা বা ক্লপ ইউরোপের যে ফুটবল খেলাচ্ছে তাতেও বক্স টু বক্স মিডফিল্ডার লাগে। কিন্তু সেই জিনিসটা আমাদের খুব ভালো কখনো ছিল না। জামাল সেই ডিউটিটা অনেকদিন করছে, কিন্তু এখন জামাল, এটা মানতে হবে যে জামালের কিন্তু বয়স হচ্ছে। জামাল এখন পড়ন্ত ফর্মের দিকে। ফলে জামালের পক্ষে বক্স টু বক্স ডিউটি করা সম্ভব হয় না। জামাল আসলে ক্লাসিক আবার ডিফেন্সিভ মিডফিল্ড যেটা, সেই রোলটাই স্বচ্ছন্দ বোধ করে, যে কারণে আমরা একটু সাফার করতেছি। উল্টো দিকে আপনি হামজার পজিশন দেখেন, হামজা কোনোভাবেই এসে জামালের জায়গা দখল করার জন্য আসে নাই। হামজা একেবারে ক্যারিয়ারের শুরুতে লেফট ব্যাকে খেলতো, পরে সিডিএম হিসেবে খেলছে। কিন্তু ইদানিং সে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলে, আবার প্লে মেকার হিসেবেও খেলে। বেশি খেলে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে। মানে জামাল আগে যে রোলটা বাংলাদেশ টিমের প্লে করতো, যেটা আমরা খুঁজতেছি অনেক দিন ধরে। আমাদের আপনি দেখবেন যে মুরসালিম কি এবার টিমে আছে, আমি শিওর না, আমি টিম দেখি নাই এখনো। মুরসালিম যদি থাকেও, মুরসালিমকে বল পৌঁছায় দেওয়ার মতো যে ফাঁকটা নিচ থেকে, এই জায়গাটা পূরণ হয় না। মানে আমরা যদি ডাবল পিভট নিয়ে খেলি তখন একটা সাইড খুব দুর্বল থাকে। আবার আমরা যদি বক্স টু বক্স মিডফিল্ডারের জন্য খেলি, সেক্ষেত্রে বক্স টু বক্স মিডফিল্ডার থাকে না। ফলে আমাদের দুই ফরওয়ার্ড, যে দুজন অ্যাকচুয়ালি নাকি উইঙ্গার, এই দুজনের সম্পর্কে আমি খুব ভালো জানি না। ওরা দুইজন সামনে থেকে গোলে চান্সই পায় না খুব একটা। তো আমি মোটামুটি নিশ্চিত যে হামজা যতই বলুক যে তার পছন্দের পজিশন সিডিএম, সে নাম্বার 8 জার্সি পরে খেলতে চায়, বাংলাদেশে এসে নাকি এই কথা সে বলছে। ফাইন, এটা মানুষের এক একটা ড্রিম জার্সি নাম্বার থাকে বা একটা ড্রিম পজিশন থাকে যে ওই পজিশনটা আমার পজিশন। সে যতই এটা বলুক, তাকে অ্যাকচুয়ালি বক্স টু বক্সে খেলাবে আমাদের কোচ।
কারণ তার মতো একটা পাওয়ারফুল খেলোয়াড় এবং তার মতো ওয়েল ডিস্ট্রিবিউশন জানা একটা খেলোয়াড়, যে আবার কিনা ডিফেন্সিভ রোল প্লে করতে পারে, তাকে কেন বক্স টু বক্স খেলাবে না? ফলে জামাল তো থাকবে, জামাল জামালের জায়গায় থাকবে, তার ওপরে খেলবে হচ্ছে হামজা, কোনো সমস্যা নেই। এসব টেকনিক্যাল বিষয় নিয়ে যারা কোশ্চেন তুলতেছে, যারা এই করতেছে, হয় এখানে না জানা বা লেটেস্ট খবর না রাখা। আমি তো সবার চেয়ে কম খবর রাখি, কিন্তু আমি যেটা আপডেট থাকার চেষ্টা করি যে এখন ছেলেপেলে কী লিখতেছে, ওইটা আমার বিরাট একটা চালাকি। এটা কিন্তু আপনাদের বলে দিলাম যে আমি দেখি যে ওরা কি বলতেছে, বা একটু পড়ার চেষ্টা করি যে অন্যান্য পত্রপত্রিকাগুলো কি বলতেছে। তো সবাই দেখলাম বলতেছে, আজকে ডেইলি সান দুর্দান্ত একটা স্টোরি করছে যে জামাল আসলে কি রোল প্লে করবে। ওইটা আপনাদের কারো আগ্রহ থাকলে ওইটা পড়তে পারেন। ডেইলি সান আসলে বিস্তারিত করে বুঝাই দিয়েছে যে হামজা কেন বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলা উচিত। তো যাই হোক, তাহলে বুঝলেন যে জামাল আর হামজার ভেতরে আসলে পজিশনগত কোনো লড়াইও নাই। যদি থাকতো তাও কোনো সমস্যা নাই। দেখেন, একই পজিশনে খেলে এরকম ওয়ার্ল্ড অনেক জোড়া ফুটবলারকে আপনি পাবেন যে একজনের জন্য আরেকজন খেলতে পারতেছে না, স্টিল দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। কারণ শেষ পর্যন্ত তারা দেখে যে কোনটাতে আমার দলের উপকার হবে। তো আমাদের দলের উপকার হচ্ছে জামাল আর হামজা যদি বন্ধু থাকে, সেই বন্ধুত্বটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। প্রেস কনফারেন্সে জামাল যত সুন্দর করে বলছে যে হামজা হচ্ছে আমাদের মেসি, এইটা এত বড় একটা কথা বলা, এই যে দাবিটা করা, যখন সুনীল ছেত্রীর সঙ্গে তুলনার প্রসঙ্গ আসছে, সে বলছে যে সুনীল ছেত্রী অনেক বড় ফুটবলার, অনেক কিছু অ্যাচিভ করছে জীবনে, কিন্তু এটা মনে রাখতে হবে হামজা কিন্তু প্রিমিয়ার লিগের খেলোয়াড়। মানে ও যে হামজারে নিয়ে প্রাইডটা ফিল করতেছে, আমার ক্যাপ্টেন জামাল, আমার প্রাইড হামজা, এই যে কম্বিনেশনটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কথা হচ্ছে এই সামান্য কথাগুলো তো সবাই বোঝে, তারপরও কেন এই প্রশ্নগুলো আসে? এই ক্রিকেট না ফুটবল, হামজা না সাকিব, হামজা না জামাল, এই ব্যাপারগুলো আসে কেন? এটা ভাবার সময় আরেকটু ভাববেন, এই যে মেসি না রোনালদো, আর্জেন্টিনা না ব্রাজিল, এটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজকের দুনিয়ায়? এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেন? এখানে স্পন্সরদের একটা ব্যাপার থাকে। আপনি যত বেশি মারামারি করবেন, যত বেশি কাটাকাটি করবেন, যত বেশি দুই ভাগে বিভক্ত হবেন, তত বেশি স্পন্সররা উদ্যম পাবে ওইসব খেলোয়াড়ের পিছনে ইনভেস্ট করার। ধরেন এডিডাস ইনভেস্ট করতেছে মেসির পেছনে, এখন মেসির সঙ্গে লড়াই কার? সারা বিশ্ব কি নিয়ে ব্যস্ত? মেসি ভার্সেস রোনালদো। তাহলে মেসি ভার্সেস রোনালদো ইস্যুটাকে যদি আপনি টকিং ইস্যু রাখতে পারেন, তাহলে রোনালদোর পিছনে ওর কাউন্টার পার্ট কোম্পানিটা বিনিয়োগ করতে পারে, তখন দুই কোম্পানিরই লাভ। এবং এখানে আমাদের মিডিয়ার একটা বিরাট স্বার্থ থাকে। এই জাতীয় দ্বন্দ্ব যত টিকে থাকে, তত বেশি হচ্ছে মিডিয়ার বিক্রি বাড়ে। মানে আমার যেমন ভিউয়ারশিপ দরকার, আমার কন্টেন্টের অবশ্য ভিউয়ারশিপ নাই, ফলে আমার ওই লাভটা নাই দেখেই আমি আজকে মুখ খুলে বলতে পারতেছি। হয়তো এমনও দিন আসতে পারে যে যদি উপরওয়ালা না করুক, আমারও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, হয়তো আমিও দেখা যাবে যে এইসব স্রোতে গা ভাসায় দিলাম। রিয়েলিটি হচ্ছে এখানে ভিউ ব্যবসা, যেভাবেই বলেন আপনারা, এখন বলেন ভিউ ব্যবসা, কিন্তু চিরকালই এটা ছিল। আমরা যখন সাংবাদিকতা করছি তখনও ছিল, তখন রিডিং ব্যবসা ছিল। যত বেশি এইসব লিখতে পারবো, যত বেশি এইসব দ্বন্দ্বের কথা লিখতে পারবো, তত বেশি মানুষ আমার লেখাটা পড়বে পত্রিকায়, এটা নিয়ে সারাদিন কথা হবে। ফলে এইগুলো আসলে একটা সাজানো ট্রাপ, এটাতে পা দেওয়ার দরকার নাই। দেখেন, আমি একটা সিম্পল উদাহরণ দিই। আগে ভারত পাকিস্তান নিয়ে যে উত্তাপটা দেখতেন ক্রিকেটে, সেই উত্তাপটা আপনি টের পান যে গত বেশ কিছুকাল ধরে বাংলাদেশ ভারত নিয়ে হচ্ছে। এই পুরোটা কি কোয়ালিটি ডিমান্ড করে? মানে আমরা যতই বাংলাদেশকে, আমরা তো প্রাইডের জায়গা থেকে দেখবো, আমরা তো দেখবো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে বাংলাদেশ, কিন্তু ভারত আর বাংলাদেশ তো ওইভাবে কম্পিটিটর না, এখনো হয়ে ওঠে নাই। তারপরেও মিডিয়াতে কেন এটা এরকম গরম গরম থাকে? এবং মিডিয়াতে গরম থাকে বলেই এই জিনিসটা কেন মানুষকে এরকম উত্তপ্ত করে ফেলে? এখানে একটা মজার ব্যাপার আছে। যেহেতু ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সফর দীর্ঘদিন ধরে বন্ধ আছে, ফলে ইন্ডিয়ান মিডিয়ার আসলে একটা শত্রু লাগে, ইন্ডিয়ান মিডিয়ার একটা কল্পিত শত্রু লাগে, যেটা দিয়ে উত্তাপ ছড়ায় তারা দ্বিপাক্ষিক সিরিজগুলো ভালো বিক্রি করতে পারে। এই যে কদিন পরে দেখবেন বাংলাদেশে ইন্ডিয়ান টিমটা আসতেছে, তখন দেখবেন কি উত্তাপ ছড়ায় দুই দেশের মিডিয়ায়। এটা কারণই একটাই, হয়তো আমাকেও তখন ওরকম সব কন্টেন্ট করতে হবে। এটা কারণ হচ্ছে ভিউয়ারশিপ। ভিউয়ারশিপ লাগবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে একটা লড়াই লড়াই ভাব থাকা লাগবে। খেলা আর খেলা না, খেলাকে যুদ্ধে পরিণত করে ফেলতে হবে। যে জিনিসটা এখন তারা পাকিস্তানের সঙ্গে মিস করতেছে পলিটিক্যাল কারণে। পাকিস্তান ইন্ডিয়া খেলা প্রায় বন্ধ, আইসিসি ইভেন্ট বা এসিসি ইভেন্ট না হলে দেখা হয় না, ফলে তাদের তো কিছু একটা লাগবে। এই চাপে আমরা পা না দেই,
আমরা একটু চালাকিটা ধরতে পেরে মুচকি মুচকি হাসি, হেসে বলি ওকে তুমি জামাল আর হামজা নিয়ে এসব কন্টেন্ট বানাও, এসব রিপোর্ট ছাপো, কোনো সমস্যা না, আমরা পড়বো, মজা পাবো, কিন্তু আমরা সত্যি সত্যি বিভক্ত হব না। আমরা জানি আমাদের দুইটা প্রতিনিধি হচ্ছে জামাল আর হামজা। এই যে 25 তারিখ ইন্ডিয়ার বিপক্ষে খেলা হবে, ওরা ওই যে দেখলাম সুন্দর একটা জার্সি বানাইছে। ভাই কেউ যদি পারেন আমার একটু সোর্স জানান তো, এই জার্সি কই পাবো? আজকে এই আর্জেন্টিনার এই জার্সি পরে এই কন্টেন্ট করতে ভালো লাগে, বাংলাদেশ ফুটবল টিমের এই জার্সিটা আমার লাগবে, একটু খোঁজ দিয়ে কোথায় পাওয়া যায়। এই জার্সি পরে যখন ওরা দুজন মাঠে নামবে, ওদের মধ্যে এই বিরোধ তৈরি করার কোনো চেষ্টা করেন না। আমি নিশ্চিত যে ওদের সম্পর্কটা ঠিকই মেসি মাস্টেরানোর মতো হবে। ওরা দুইজন একজন আরেকজনকে জীবন দিয়ে দেবে মাঠে বাংলাদেশকে জেতানোর জন্য। শেষ পর্যন্ত আমরা জিতবো না হারবো সেটা মাঠের খেলায় ঠিক হবে, কিন্তু আমরা প্রাণপণে চাইবো যে বাংলাদেশ জয় নিয়ে ফিরবে। বিজ্ঞাপনদাতা এবং মিডিয়ার বানানো এই যে ট্র্যাপ, এই ট্র্যাপে পা দিয়ে তাদের লাভ করানোর দরকার নেই। আপনার একমাত্র লাভ বাংলাদেশ। এটা মাথায় রাখবেন যে এই দুনিয়ায় আপনার একমাত্র লাভের জায়গা হচ্ছে লাল সবুজ। ফলে লাল সবুজের জন্য খুব জরুরি হচ্ছে জামাল, হামজা সহ যে 11 জনই মাঠে নামুক না কেন, আমাদের তাদের হয়ে চিৎকার করা, তাদেরকে সাপোর্ট দেওয়া এবং ফিল করা যে ওরা সবাই আসলে ভাই ভাই, ওরা মিলেই আমাদের জন্য কিছু একটা আনবে। এবং সেখানে আর এই সব বাতুলতা নিয়ে যথেষ্ট হয়েছে। গত কয়েকদিন যে পরিবেশ থাকার কথা ছিল, আমি অন সিরিয়াস নোট আমি আসলে একটু আহত যে হামজা দেশে আসার পর থেকে বা হামজা আসতেছে এটা কনফার্ম হওয়ার পর থেকে আমাদের যেরকম একতাবদ্ধ থাকার কথা ছিল, আমাদের যেমন শুধু উৎসবের সুরে থাকার কথা ছিল, সেই জিনিসটা একটু মিসিং। সেই জিনিসটা প্রথমে সাকিব না হামজা বলে একটা বাজে একটা সিনারিও হলো। আরে ভাই হামজা নিজেই তো বললো যে সাকিব মেগাস্টার, সাকিবের সঙ্গে আমার তুলনা চলে না। আমি নিশ্চিত যে সাকিবরে জিজ্ঞেস করলে সাকিবও বলবে আরে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়, ওর সঙ্গে আমার তুলনা চলে না। এই জায়গাটায় যান না ভাই, যে যার জায়গায় সেরা, যে যার জায়গায় সেরা। হামজাকে খেলতে দেন, জাতীয় দলের হয়ে সে খেলুক, আমাদের কিছু অ্যাচিভ করে দিক, অ্যাচিভ করারও দরকার নেই, আমাদেরকে একটা পথে তুলে দিক। আমরা সবাই একতাবদ্ধ থাকি। আর বিএফএফ শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা নিচ্ছে ফাহমিদুলকে নিয়ে, এটা আপনারা এখনো হয়তো মন থেকে মেনে নিতে পারেন নাই। আপাতত ক্ষোভটা সম্বরণ করেন। কোনোভাবে ওই ক্ষোভের জ্বালায় উৎসবটা জ্বলে গেলে ভাল লাগবে না। তো আপাতত সবাই মিলে আসেন, উৎসব শুরু করি। আমি অন্তত আগামী 25 তারিখ পর্যন্ত মোটামুটি চেষ্টা করব রেগুলার এই ম্যাচ এবং এই রিলেটেড কন্টেন্ট মাঝে মাঝে দিতে, যাতে উৎসবের আবহাওয়াটা ধরে রাখতে পারি। আমার উপর তো সেটা নির্ভর করে না। আসেন সবাই মিলে উৎসব করি। সবাই ভালো থাকবেন।